এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের মডেল সেট 5। এর আগে আমি অনেকগুলো সেট করেছি, তোমরা যা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1. সৌরজগতের শীতলতম গ্রহ। সঠিক উত্তরটি হবে ইউরেনাস। ইউরেনাস সৌরজগতের শীতলতম গ্রহ। পরের প্রশ্ন 2 এর দাগ, সূর্যের ভিতরের দিকের উষ্ণতা প্রায়। সঠিক উত্তরটি হবে অপশন বি 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন 3 এর দাগ, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। সঠিক উত্তরটি হবে অপশন সি 12,756 কিলোমিটার পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। পরের প্রশ্ন 4 এর দাগ, পৃথিবীর গোলাকার ধারণাকে সমর্থন করেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। পরের প্রশ্ন 5 এর দাগ, ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। সঠিক উত্তরটি হবে অপশন সি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই পূর্ব কথাটা মনে রাখবে, পরীক্ষায় থাকবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, এরকম থাকবে, ঠিক আছে? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন 6 এর দাগ, কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলা হয় কক্ষতল। কক্ষতলও পরীক্ষায় আসতে পারে। তার সাথে বলে রাখি, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো 2 এর দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 1 এর দাগে বলেছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। পরের প্রশ্ন 2 এর দাগ, ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে কোন দ্রাঘিমা রেখা? উত্তর হবে 80 ডিগ্রি পূর্ব। 80 ডিগ্রি পূর্ব ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে, ঠিক আছে? 80 ডিগ্রি পূর্ব হবে রাশি। পরের প্রশ্ন 4 এর দাগ, ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? উত্তর হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হয়ে ভারতবর্ষে প্রবেশ করে। পরের প্রশ্ন 5 এর দাগ, শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? উত্তর হবে তরাই। পরের প্রশ্ন 6 এর দাগ, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? উত্তর হবে সাংপো। পরের প্রশ্ন 7 এর দাগ, আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্পষ্ট সীমারেখার নাম হলো ছায়াবৃত্ত। তাহলে আলো আর অন্ধকারের যে মধ্যবর্তী অংশটা রয়েছে, সীমারেখাটা রয়েছে, সেটাকে বলা হয় ছায়াবৃত্ত। পরের প্রশ্ন 3 এর দাগ, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি। 1 এর দাগে বলেছে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। লিখবে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান। আরেকবার বলে দিচ্ছি, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ। ঠিক আছে, আমি শুধু এখানে চীন ও নেপাল লিখেছি, আমি যেগুলো বললাম প্রত্যেকটাই নোট ডাউন করবে। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালা কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? লিখবে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। পরের প্রশ্ন 3 এর দাগ, পশ্চিমবঙ্গ ছাড়া আরও কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করেছে? উত্তর লিখবে অসম, মেঘালয়, ত্রিপুরা। অসম, মেঘালয়, ত্রিপুরা বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে। পরের প্রশ্ন 4 এর দাগ, ভারতের ক্ষুদ্রতম রাজ্য। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া, মনে রাখবে। ও সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? সবচেয়ে জনবহুল রাজ্যের নাম উত্তরপ্রদেশ। এর সঙ্গে মনে রাখবে, সবচেয়ে জনবহুল রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, আর সবচেয়ে কম যেখানে জনসংখ্যা রয়েছে সেটা হচ্ছে সিকিম। পরের প্রশ্ন 4 এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 2টি। একে বলছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর লিখবে আর্যভট্ট, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারে দেখতে হয় কেন? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিমি দূরে অবস্থিত, আর চাঁদ মাত্র 3,84,000 কিমি দূরে অবস্থিত। সূর্যের সুবিশাল আকৃতির জন্য আমরা চাঁদের আকৃতির মতোই সূর্যকে দেখি, এবং বিপরীতভাবে আকৃতিতে তুলনামূলক ছোট এবং কাছে অবস্থান করার জন্য চাঁদকে এইরূপ আকৃতির দেখি। পরের প্রশ্ন 2 এর দাগ, একটি বৃত্ত অঙ্কন করে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা চিহ্নিত করো এবং তাদের মান লেখো। তোমাদের বইয়ের 20 নম্বর পেজে খুব সুন্দর করে দেওয়া আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, একটা ছবি আঁকবে খুব সুন্দর করে, নিচে যে ছবিটা রয়েছে এই ছবিটা আঁকবে।
তারপর লিখবে নিরক্ষরেখা দুই মেরু থেকে সমান দূরে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। এর উত্তরের অংশ উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশ দক্ষিণ গোলার্ধ। তারপর দেখো নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা 23.5 উত্তর এবং নিরক্ষরেখার দক্ষিণে মকর ক্রান্তি রেখা 23.5 দক্ষিণ। আমি দুটো ইন্ডিকেট করে দিয়েছি, তোমরা এই ছবিটা অবশ্যই আঁকবে। পরের প্রশ্ন 3 দেখ, উষা ও গোধূলি বলতে কি বোঝো? এটিও তোমাদের বই থেকে আমি দেখাবো 26 নম্বর পেজে। দেখো উত্তর, ভোরবেলা ঘুম ভাঙলে দেখবে সূর্যোদয়ের আগে আকাশে হালকা আলোর আভা দেখা যায়। বিকেলে দেখবে সূর্য ডোবার পরও কিছুক্ষণ দিনের আলো থাকে। আলো থেকে অন্ধকার বা অন্ধকার থেকে আলো আসতে কিছু সময় লাগে। ছায়াবৃত্ত পৃথিবী পৃষ্ঠে যে জায়গার উপর দিয়ে যখন যায় তখন সেখানকার আকাশে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আভা দেখা যায়। সূর্যোদয়ের আগের সময় হলো উষা আর সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি। তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, এখান থেকেই পড়ে নেবে। দেখো সবসময় টেক্সট বই পড়ার চেষ্টা করবে, টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, আমি বারবার বলবো। পরের প্রশ্ন 4 দাগ, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে। এখান থেকে তোমাদের যেগুলো সহজ মনে হবে সেই দুটো তোমরা লিখবে। আমি বলে দিচ্ছি, 1 ডিগ্রিতে 4 মিনিট বা 15 ডিগ্রিতে 1 ঘন্টা হারে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। পৃথিবীব্যাপী সর্বনিম্ন প্রমাণ সময়ের পরিবর্তন হয় 7 ডিগ্রি 30 মিনিটতে 30 মিনিট হারে। তারপর 2 নম্বর দিয়ে স্থানীয় সময়ের ব্যবহার প্রায় নেই বললেই চলে। আর পৃথিবীব্যাপী ডাক, তার, রেল, বিমান প্রভৃতি বিভাগের কাজ প্রমাণ সময় ধরে চলে। একই দ্রাঘিমা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই হয়, একই দ্রাঘিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে। কোনো দেশে স্থানীয় সময় অসংখ্য, কোনো দেশে প্রমাণ সময় একটি বা কয়েকটি। তোমাদের যে দুটো সোজা মনে হবে সেই দুটো তোমরা লিখবে, আমি বলবো এই দুটো লিখতে, ঠিক আছে? তোমরা এই দুটো একটু নোট ডাউন করে রাখো। এরপর দেখো 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একে বলেছে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। এটা আমি তোমাদের বই থেকে দেখে দেবো, খুব সুন্দর করে দেওয়া আছে নাম্বার দিয়ে দিয়ে। দেখো গঙ্গা নদী প্রথমে লিখবে দৈর্ঘ্য 2500 কিলোমিটার, তারপর লিখে ভারতের দীর্ঘতম উপনদী। এরপর দেখো 1 নম্বর দেওয়া আছে গঙ্গোত্রী হিমের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন এবং প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 নম্বর পয়েন্ট দেবে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3 নম্বর পয়েন্ট করবে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়ে গেছে। 4 নম্বর পয়েন্ট করে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপর শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এইটুকু তোমরা খুব সুন্দর করে পয়েন্ট করে করে দেওয়া আছে, পয়েন্ট করে করে লিখবে গঙ্গা নদীর গতিপথ। দেখো টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া থাকে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, সব কিছুই টেক্সট বইয়ে পেয়ে যাবে। পরের প্রশ্ন, ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের বইতে দেওয়া আছে। দেখো উত্তর, উপকূলীয় সমভূমি অঞ্চল ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর ও পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত। এইটুকু খুব সুন্দর করে লিখবে। উপকূলীয় সমভূমি শ্রেণীবিভাগ দুটি ভাগে ভাগ করা, একটা পূর্ব উপকূলীয় সমভূমি, পশ্চিম উপকূল সমভূমি। আমি বলে দিলাম, এইটুকু লিখে রাখবে। পরের প্রশ্ন 3 দাগ, মধ্যভাগের উচ্চভূমি ও পূর্ব ভারতের উচ্চভূমির ভূপ্রাকৃতিক বিভাগ ও নদ নদীর নাম উল্লেখ করো। কয়াল কাকে বলে? চলো দেখে নেওয়া যাক। দেখো মধ্যভাগের উচ্চভূমি মালব, বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড আর ছোটনাগপুর, এরকম বহু মালভূমি এখানে দেখা যায়। খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে এই অঞ্চল গঠিত। এই মালভূমি অঞ্চল থেকে বহু নদী সৃষ্টি হয়েছে, যেমন নর্মদা, তাপ্তি, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, ঠিক আছে? এরপর দেখো পূর্ব ভারতের উচ্চভূমি। মধ্যভাগের উচ্চভূমি পূর্বে অবস্থিত উপদ্বীপীয় মালভূমির অংশ হলো পূর্ব ভারতের উচ্চভূমি। বৈশিষ্ট্য লিখবে মালভূমি, এই অঞ্চলে ছোটনাগপুর ও বাগেলখণ্ড মালভূমি দেখা যায়। 2 উচ্চভূমি, এছাড়া এখানে গড়জাত পাহাড় ও দণ্ডকারণ্য উচ্চভূমি রয়েছে। 3 নদীর উৎস মহানদী ও দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। এরপর দেখো কয়াল, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে কয়াল বলে। উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা আবদ্ধ লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্র উন্মুক্ত থাকে। এইটুকু লিখবে। পরের প্রশ্নে হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রাকৃতিক বিবরণ দাও।
দেখো উত্তর হিমাদ্রি। এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলো হিমালয়ের এই অংশে অবস্থিত। এইটুকু লিখে দেবে এখানে হিমাদ্রি। তারপর লিখবে শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকৈবুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। এইটুকু লিখবে। কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। দেখো উত্তর, কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে, আর কাবেরী নদী কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে। তোমরা পাঠ্য বইটা খুব ভালো করে পড়বে। পাঠ্য বইটা ভালো করে পড়লে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে। তাহলে আজ রইল এই পর্যন্ত। পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।